আচ্ছা, আমি কতদিন বলছিলাম যে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা ৩ রকমের হয়। কার উপর ভিত্তি করে? অ্যাক্টিভ মিডিয়ামের উপর ভিত্তি করে। ঠিক আছে? আমি যদি ভুলে যাই থাকেন কালকের পড়া তাহলে জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি ওপর থেকে। একটু রিভিউ করে দিলে মনে পড়বে। আমি গতদিন যেটা পড়াইছি সেটা হচ্ছে ডেফিনিশন পড়াইছি অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার কি, ঠিক আছে? আমাদের ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার থেকে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার আলাদা কেন? কারণটা হচ্ছে যে আমাদের অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা আমাদের ডিরেক্টলি লাইট সিগন্যালকে বা অপটিক্যাল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে? ওটাকে হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো সিগন্যালে কনভার্ট করে অ্যাম্প্লিফাই করতে হয় না, ঠিক আছে? তাহলে আমাদের অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের মেইনলি মানে কেন দরকার এটা? আমাদের এজন্য দরকার যাতে করে আমাদের বেশি পরিমাণ হচ্ছে ইউনিট বা বেশি পরিমাণ খরচ না হয়, ঠিক আছে? বেশি পরিমাণ ইউনিট মানে কি? মানে বেশি পরিমাণ ডিভাইস যে আগে হচ্ছে লাইট সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব তারপরে অ্যাম্প্লিফাই করব। এটার জন্য আমাদের অনেকগুলা জিনিস লাগবে। সেটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং হবে এবং কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে সেটার জন্য স্লো হয়ে যাবে আমাদের ডাটা রেটটা। মানে পার সেকেন্ডে যতগুলো ডাটা যাবে তার রেটটা কমে যাবে। এইজন্য আমাদের অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করি যাতে করে আমাদের এগুলো সমস্যা না হয়। ঠিক আছে? আর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করলে আরো কি হবে? একটা জিনিস হবে যে আমরা অনেক লং ডিসট্যান্সে ডাটা পাঠাতে পারবো। সেখানে কোনো ডিসটরশন হবে না এবং হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনও হবে না। আরেকটা কি? রেটটা অনেক ফাস্টার হবে। মানে পার সেকেন্ডে অনেকগুলো ডাটা যেতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করার হচ্ছে কি বলবো প্রয়োজনীয়তা। ঠিক আছে? মনে পড়ছে কালকের পড়া? কালকে মেবি শুভ ছিল না। হ্যাঁ বলেন। কালকে যারা ছিলেন না তাদের কোনো সমস্যা থাকলে বলেন। বলেন তো। শুভ আছে শুভ? আচ্ছা নাই। মিশু? মিশু শুনতে পাচ্ছেন? তারপরে শিবলি? ম্যাম ইমরান হোসেন। হ্যাঁ ইমরান হোসেন বলেন, কোনো সমস্যা? না ম্যাডাম বুঝতে পারিনি। আপনি সরি কতদিন ম্যাডাম, নেটওয়ার্ক। ক্লাস করছিলেন গতদিন গতকাল? হ্যালো। না ম্যাডাম। হ্যালো, কে বলছেন? না হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ইমরান, কালকে ক্লাস করেননি তো ওই জন্য একটু রিভিউ করে দিচ্ছি কালকে যারা ক্লাস করেনি তাদের জন্য। আর জি আপনি ম্যাম। যে রেকর্ডিংটা দিয়ে দিব আজকে, রেকর্ডিংটা একটু দেখে নিয়েন, ঠিক আছে? ওকে ম্যাডাম। জি। আচ্ছা শিবলি ম্যাম বলেন, শোনা কিছু যাচ্ছে? বলতেছিলেন? ম্যাম হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। আরে বাবা শুনতে পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, শিবলি মনে হয় শুনতে পাচ্ছে না। ওকে, তাহলে নেক্সটের দিকে আগাচ্ছি। কালকে যারা ক্লাস করেননি আবারও বলছি, আর একটু রিভিউ করছি, একটু দেখে নেন। আর বাকিটা হচ্ছে রেকর্ডিং আছে গতকালের, আজকে দিয়ে দিব, তাহলে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কিং অফ বেসিক অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, এটার জন্য আমি কি বলছিলাম? হ্যালো, কে কথা বলছে বারবার? আচ্ছা ঠিক আছে। অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে আমি কি বলছিলাম? মেইন হচ্ছে পার্ট ২ টা। একটা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম আর একটা হচ্ছে পাম্প সোর্স, ঠিক আছে? তো পাম্প সোর্সের কাজটা কি? অ্যাক্টিভ মিডিয়ামে যে ইলেকট্রনগুলো আছে লোয়ার এনার্জি স্টেটে E1 স্টেটে তাদেরকে এনার্জাইজ করে E2 স্টেটে পাঠানো। তারপরে পাঠানোর পরে কি করবে? সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা বলা যেতে পারে ফোটন, ওগুলো দিয়ে একটা ফোটন দিয়ে এনার্জাইজ করলে কি হবে? নরমালি একটা ফোটন নির্গত হওয়ার কথা, এমিট করার কথা, কিন্তু কি হবে? ওই যেটা ইনসিডেন্ট হয়েছে ওটার জন্য ডাবল ফোটন কি বলবো বের হবে, ঠিক আছে? E2 থেকে E1 এর দিকে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা মেইনলি লেজারের মতনই কাজ করে। আর আমাদের একটা ইনপুট কাপলারের মাধ্যমে ইনপুট সিগন্যাল দেওয়া হয়, অপটিক্যাল ইনপুট সিগন্যাল। আর অ্যাক্টিভ মিডিয়াম পাম্প সোর্সের মাধ্যমে আমাদের যে অ্যামপ্লিফাইড হচ্ছে ইনপুটটা পাওয়া যায়, মানে অ্যামপ্লিফাইড অপটিক্যাল সিগন্যালটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আউটপুট, ঠিক আছে? এই এটাই বলা হয়েছিল গতদিন। বুঝতে পারছেন সবাই? তারপরে যেটা বলা হয়েছিল যে অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে বলছিলাম? আমি বলছিলাম যে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা ৩ রকম ওয়েতে ইউজ করা যেতে পারে বা ৩ রকম জায়গায় ইউজ করা যেতে পারে। জায়গাগুলো কি হতে পারে? জায়গাগুলো সবসময় ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে, কিন্তু এই মাঝখানটা মানে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত, ঠিক আছে? তো একটা অবস্থা যেটাকে বলা হয় পাওয়ার বা বুস্টার অ্যাম্প্লিফায়ার, সেটাতে কি হয়?
আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ট্রান্সমিটারের একদম কাছাকাছি থাকে, ঠিক আছে? কাছাকাছি থাকে কেন? যাতে করে আমাদের সিগন্যালটা মিডিয়াম বা লিঙ্কে যাওয়ার আগেই আমাদের অতটুকু পর্যন্ত ইনহেন্স করতে পারে, যাতে করে মিডিয়ামে গেলে কম পরিমাণ ক্ষতি হয়, ঠিক আছে? আর এই পাওয়ার বা বুস্টার অ্যাম্পলিফায়ারটা লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য ইউজ হয়, এটা বলে দিছিলাম। তারপরে কি বলছিলাম যে ইনলাইন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ইনলাইন অ্যাম্পলিফায়ারটা কেন দরকার আমাদের? হচ্ছে কোথায় দরকার? স্পেশালি ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে অনেকগুলো ইনলাইন অ্যাম্পলিফায়ার দরকার, মানে মিডিয়ামের মধ্যে আমাদের ইনলাইন অ্যাম্পলিফায়ার দরকার। মিডিয়ামের মধ্যে অনেকগুলো দরকার কেন? কারণ একবার রিস্টোর করা হচ্ছে আগের সিগন্যালকে, অরিজিনাল সিগন্যালকে, তারপরে তো মিডিয়ামের মধ্যে আরেকটু গেলে আবার নষ্ট হয়ে যাবে, দিয়ে কি করতে হবে? আরেকটা রাখতে হবে। এরকম করে মাল্টিপল সংখ্যক ইনলাইন অ্যাম্পলিফায়ার ইউজ করে লং ডিস্টেন্স ট্রান্সমিশন কভার করা যেতে পারে, বুঝছেন? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, জাহিদ বুঝতে পারতেছেন? জি ম্যাম। আচ্ছা, তা জাহিদ বলেন তো যে হচ্ছে বুস্টার বা পাওয়ার অ্যাম্পলিফায়ার কেন ইউজ করি বা কোথায় ইউজ করি? বুস্টারটা ম্যাম মিডিয়ামের পরে ম্যাম, আর মিডিয়ামের পরে না আগে? বুস্টারটা ম্যাম ওই অপটিক্যাল টেক্সে যে ইয়াটা আছে না, এটার পরে কি ম্যাম? অপটিক্যাল টেক্স মানে ওই যে এই লেখাটার পরে কি মিডিয়ামের আগে কি? এটাকে বলা হয় অপটিক্যাল ট্রান্সমিটার। টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, জি আর ম্যাম। আরএক্স মানে হচ্ছে রিসিভার, ঠিক আছে? জি ম্যাম। তাহলে পাওয়ার বা বুস্টার অ্যাম্পলিফায়ারটা আমাদের ট্রান্সমিটারের এটার পর পরই পরে। ইউজ হয়, জি ম্যাম। ট্রান্সমিটারের পরে এবং মিডিয়ামের আগে, আগে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে ইনলাইন অ্যাম্পলিফায়ারটা কোথায় ইউজ হয়? মাধ্যমের মধ্যে, মানে মিডিয়ামে, মিডিয়ামের মধ্যে। ঠিক আছে, গুড। তারপরে হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার। প্রি অ্যাম্পলিফায়ার নামটা প্রি হয়েছে কেন? কারণ এটা রিসিভারে ঢোকার আগে, জি ম্যাম। ঠিক আছে? আর এটা আমাদের কেন লাগে? কারণ হচ্ছে আমাদের হচ্ছে মানলাম আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার বা ইনলাইন অ্যাম্পলিফায়ার ইউজ করে অনেকটা বাঁচাতে পারলাম একটা সিগন্যালকে, কিন্তু লাস্টে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সমিটার যেটা ছিল রিসিভারেও সেটা পাবে। তো সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখা যাচ্ছে সিগন্যালটা যতই অ্যাম্পলিফাই হয়ে আসুক, লাস্টে আসে আবার সমস্যা হতে পারে, ঠিক আছে? এর জন্য কি করব? ওটাকে ইনহ্যান্স করে দিব, ঠিক আছে, এই প্রি অ্যাম্পলিফায়ার দিয়ে। প্রি অ্যাম্পলিফায়ারটা হচ্ছে রিসিভারের ঠিক আগে বসে, ঠিক আছে? জি ম্যাম। এটা বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। একটু বলবেন আচ্ছা, কোনটা বলবো? প্রিটা? প্রি অ্যাম্পলিফায়ারটা হচ্ছে রিসিভারের ঠিক আগে বসবে। কেন ঠিক আগে বসবে? কারণ আমরা চাচ্ছি আমরা যে অরিজিনাল সিগন্যালটা দিচ্ছি ট্রান্সমিটার দিয়ে, আমরা রিসিভারেও সেম সিগন্যালটা পাইতে চাচ্ছি। তো আমাদের মাঝখানে যতগুলো অ্যাম্পলিফায়ারই ইউজ করা হোক না কেন, দেখা যাচ্ছে অ্যাটেনুয়েশনের জন্য সিগন্যালটা অনেক ডিগ্রেড হয়েছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি সিগন্যালটা যাতে করে ওর বৈশিষ্ট্য বজায় রাখে আর ইনহেন্স অবস্থায় রিসিভারে পৌঁছায়, যাতে করে রিসিভার সহজে ডিটেক্ট করতে পারে। এই জন্য রিসিভারের ঠিক আগে, ঢোকার ঠিক আগে একটা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার। এটা ইউজ করে আমাদের সিগন্যালটাকে সহজে ডিটেক্ট করতে পারবে রিসিভার, ঠিক আছে? বুঝছেন? কারো কোনো কোশ্চেন? না ম্যাম। ওকে, এটা হচ্ছে আগের দিনের পড়াই পড়াচ্ছি, নতুন কিছু না, ঠিক আছে? ওকে, তারপর এখন হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। তো গতদিন আমি বলছিলাম যে হচ্ছে নামগুলো ডিপেন্ড করে হচ্ছে যে অ্যাক্টিভ মিডিয়ামে কি ইউজ করছি তার উপরে ভিত্তি করে, ঠিক আছে? অ্যাক্টিভ মিডিয়াম যদি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় তাহলে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। যদি ডোপড ফাইবার, আমি বলছিলাম ডোপড ফাইবার মানে হচ্ছে কি, একটা ফাইবার যেটা যার মধ্যে হচ্ছে খাদ মিশ্রিত আছে, ঠিক আছে? একটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আরবিআম, ঠিক আছে, ওটা ইউজ করা হয় বলে এটাকে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার বলা হয়। এটা আপনাদের বিস্তারিত পড়তে হবে না, এটা আমরা মাস্টার্সে বিস্তারিত পড়ছি। এটা হচ্ছে আপনাদের মানে জানলেই হবে, জাস্ট কয়েকটা ফিচার জানলেই হবে, ঠিক আছে? এই ওকে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে রামান অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? হ্যালো, রামান এমপ্লিফায়ারটা কি? রামান অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এই যে অ্যাম্পলিফায়ারটা, তো মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার এক ধরনের, আর ওটার নাম হয়েছে রামান কারণ এই নামের একজনরা তৈরি করছেন। এটার ফিচারগুলো খুবই মানে কি বলবো অন্যরকম, ঠিক আছে, যেটা আমরাও পড়িনি, জাস্ট নামটা জানি আমরা। আমরা এই দুইটা পর্যন্তই পড়ছি, সেমিকন্ডাক্টর আর ডোপড ফাইবার। আপনাদেরকেও এই দুইটাই পড়াবো আমি, ঠিক আছে?
এক মিনিট জি দাঁড়ান, ম্যাম। 1 মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। সময় মনে করায় দেয়, এই জন্য আগে তাকে এক্সট্রা মার্ক দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ার, মানে ফাইবার আমরা সেমিকন্ডাক্টর না, কিন্তু যেটা ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার সেটাকে ডোপড বলা যেতে পারে, আবার বলা যেতে পারে অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ার। মানে অ্যাক্টিভ মিডিয়ামটা কিতে তৈরি? ফাইবার দিয়ে তৈরি, ডোপড ফাইবার দিয়ে, যেটা আমি বললাম আর্থ ম্যাটেরিয়াল, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কি আরবিএম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এটার কিছু ফিচার পড়বো আমরা, আর এটাকে হচ্ছে সংক্ষেপে বলা হয় ডিএফএ। ডিএফএ কেন? কারণ ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, ডিএফএ, ঠিক আছে। এখন এটার কয়েকটা ফিচার পড়বো আমরা, যেটুকু জানা দরকার আমাদের। এখন বলছে an optical fiber amplifier is a fiber optic device used to amplify optical signals directly without conversion into electrical signals। এটা আমরা জানি, ঠিক আছে। আরো স্পেসিফিক্যালি এটা কেন বলছে? কারণ এটা হচ্ছে শুধু অপটিক্যাল অ্যাম্পলিফায়ার না, এটা অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ার। মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার কি করে? মানে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট না করে সরাসরি লাইট সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, ঠিক আছে। আর সেখানে যদি ফাইবার ইউজ করি, ডোপড ফাইবার, তাহলে তো সেটা আরো মানে কি বলবো স্পেসিফিক্যালি এই কাজের জন্য ইউজ হয়, ঠিক আছে। তারপর এখানে বলছে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন হ্যাজ কি বলে, এটা বলছে যে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে অনেক রিভলিউশন তৈরি করছে। মানে হচ্ছে এইটা ইউজ করে আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা কমিউনিকেশন সিস্টেমের অনেক জায়গাতে অনেক মানে অ্যাম্পলিফাইড ভার্সনের সিগন্যাল পাচ্ছি, যেটার ফলে আমাদের ট্রান্সমিটার থেকে যেটা আমরা পাঠাচ্ছি রিসিভারেও আমরা সেম জিনিস পাচ্ছি, ঠিক আছে। একদম সেম না, কাছাকাছি জিনিস পাচ্ছি। তারপরে এখন বলছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার্স আর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার্স দ্যাট ইউজ আর ডোপড অপটিক্যাল ফাইবার অ্যাজ আ গেইন মিডিয়াম। এই যে এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মানে আমাদের অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ারে কি ইউজ করা হয়? গেইন মিডিয়াম বা অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে একটা ডোপড অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। মানে এটা কিসের জন্য তৈরি করা হয়? যাতে করে আমাদের একটা অপটিক্যাল সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারি। আরেকবার বলছি যে আমাদের নাম হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার। নামটা এরকম কেন হয়েছে? কারণ আমাদের অ্যাক্টিভ মিডিয়াম অথবা এটাকে গেইন মিডিয়ামও বলে, গেইন মিডিয়াম বা অ্যাক্টিভ মিডিয়ামে আমরা ডোপড অপটিক্যাল ফাইবার ইউজ করছি। সেজন্য কেন ইউজ করছি? যাতে করে আমরা অপটিক্যাল সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারি, ঠিক আছে। এখন বলছে দ্য পাম্প লেজার এক্সাইট আয়ন্স, মানে পাম্প সোর্সের কথা বলছে, ঠিক আছে। লেজার বলছে কারণ সোর্স হিসেবে লেজার যদি ইউজ করি তাহলে সেটা কি করবে? এক্সাইট করবে আয়নগুলোকে, মানে ইলেকট্রন অথবা হোলগুলোকে। কোথায়? ইনটু হায়ার এনার্জি ফ্রম হোয়ার দে ক্যান ডিকে ভায়া স্টিমুলেটেড ইমিশন অফ আ ফোটন at the signal wavelength back to a lower energy level। এই কথাটুকুর পুরাটার মিনিং হচ্ছে আমি যেটা বললাম, কালকে বলছিলাম, মানে আমি কাজের মতো যেটা বলছিলাম কিভাবে কাজ করবে। পাম্প লেজার বা পাম্প সোর্স যেটা করবে সেটা হচ্ছে কি করবে? এক্সাইট করবে হচ্ছে আমার অ্যাক্টিভ মিডিয়ামের ইলেকট্রনগুলোকে, ঠিক আছে। ইলেকট্রনগুলোকে যদি কি বলে এক্সাইট করে, তাহলে হচ্ছে তারা লোয়ার এনার্জি স্টেট মানে E1 স্টেট থেকে E2 স্টেটে চলে যাবে, যেটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট। কিন্তু তারা হায়ার এনার্জি স্টেটে বেশিক্ষণ থাকতে পারবে না, ঠিক আছে। এটা কিভাবে লোয়ার এনার্জি স্টেটে যাবে? এটা স্পন্টেনিয়াসলি চলে যাবে হচ্ছে হায়ার থেকে লোয়ারের দিকে, তখন একটা ফোটন এমনিতে নির্গত হবে। কিন্তু স্টিমুলেটেড ইমিশন অনুযায়ী আমাদের কি জানি, যদি আমাদের ওই এক্সাইটেড ইলেকট্রনগুলোকে বাইরে থেকে একটা ফোটন দিয়ে আমরা এনার্জাইজ করি, তাহলে কি হবে? একটা যে ফোটন নির্গত হচ্ছিল স্পন্টেনিয়াসলি, সেটা একটা আর হবে না, বাইরে থেকে একটা ইনসিডেন্ট ফোটন অ্যাপ্লাই করার জন্য সেটা ডাবল আকারে বের হবে, ঠিক আছে। ডাবল ফোটন বের হবে, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা। এভাবে করে কি হবে? আমাদের ওই যে সিগন্যালটা আমরা দিচ্ছি ইনপুট, সেটা হচ্ছে আউটপুটটা আমাদের অনেক অ্যাম্পলিফাইড আকারে আসবে। কারণ একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, বোঝাই যাচ্ছে যে ইনপুট যা দিব আউটপুট তার সাথে বেশি পাবো, মানে অ্যাম্পলিফাইড ভার্সন পাবো, ঠিক আছে। আর আমি একটা জিনিস বলছিলাম যে ফোটনগুলো নির্গত হবে সেটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের সাথে একই ফেজে থাকবে, ঠিক আছে। আগেরটার মতনই কথাবার্তা, ঠিক আছে, সবকিছু আগের মতনই।
আর শুধুমাত্র পার্থক্য কি, এখানে ডোপড বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আরেকটু দাঁড়াতে হবে, একটা ফোন আসছে একটু। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে যেটা আমি বলছিলাম যে ফিচার্স অফ ডিএফএ, মানে ডিএফএ বলতাম যেটা বুঝাইলাম, ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো এটার যদি ফিচার কি কি আছে এটা বলতে হয়, তাইলে এখন বলি আস্তে আস্তে করে প্রত্যেকটার জন্য। The active medium is created by lightly doping silica fiber core by rare earth element, এটা একটা এক্সাম্পল হচ্ছে আরবিএম, স্পেশালি আরবিএম দিয়ে মিক্স করা হয়, ঠিক আছে। মানে আমি যেটা আগে বলছিলাম যে গেইন মিডিয়াম বা অ্যাক্টিভ মিডিয়ামে কি করা হবে, আমাদের হচ্ছে ডোপড ফাইবার ইউজ করা হবে, ঠিক আছে। তো আমাদের ফাইবারটা হচ্ছে কি, সিলিকা ফাইবার কোর, ঠিক আছে। আর ওটাকে ওটার সাথে মিশানো হবে কি, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আরবিএম, ঠিক আছে। বোঝা গেছে? শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কেন বলতেছে, কারণ হচ্ছে এটা না পাওয়া যায় না, বুঝছেন। আর এটা ইউজ করা হয় কেন, এটা ইউজ করলে অনেক অনেক সুবিধা, এটা নিচে আসছে, আমি বলতেছি কেন ইউজ করা হয়। আচ্ছা আগে দেখেন লং ফাইবার লেংথ, মানে আমাদের এই ডিএফ এটার লেংথটা অনেক বেশি হয়, 10 থেকে 30 মিটার পর্যন্ত, অনেক বড় হয়, ঠিক আছে। লো কাপলিং লস, আমাদের কাপলিং লসটা সবসময় কম রাখা উচিত। কাপলিং লসটা কি, আপনারা রিটার্ন লস পড়ছেন, রিটার্ন লস, তারপর ইনসারশন লস, এগুলো পড়ছেন? হ্যালো, পড়ছেন এগুলা? ম্যাম মনে পড়ে না। আচ্ছা, তো আমি বলছি রিটার্ন লস হচ্ছে এরকম যে ধরেন আমরা ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে কোনো একটা সিগন্যাল পাঠাচ্ছি, ঠিক আছে। আমরা হচ্ছে মিডিয়াম পাস করে রিসিভারের দিকে যাচ্ছি, কিন্তু রিসিভারে না পৌঁছে আবার ট্রান্সমিটার দিকে ফিরে আসছে, মানে এটা কি হচ্ছে, এটা রিটার্ন করতেছে না, যেখান থেকে দিছি সেখানেই রিটার্ন করছে। তো আমার তো রিটার্ন করার কথা না, আমার তো মানে যেখান থেকে পাঠাচ্ছে আর এক জায়গায় যাওয়ার কথা, কিন্তু এটা রিটার্ন করে আবার ওখানে ফিরে আসছে, এটা হচ্ছে একটা লস তৈরি করছে, ঠিক আছে। এটা হচ্ছে রিটার্ন লস অথবা কাপলিং লস। আর যদি আরো স্পেসিফিক্যালি বলি যে আমাদের ডিএফ এর ক্ষেত্রে কাপলিং লসটা কম হওয়া ভালো কেন, কারণ যদি কাপলিং লস বেশি হয় তাহলে আমাদের অ্যাম্পলিফিকেশনটা খুবই কম হবে, ঠিক আছে। আমাদের যে ফোটনটা বের হচ্ছে সে ফোটনটা যদি আমাদের আবার আগের মানে ওপরেই থাকে যায়, নিচে নামে, ঠিক আছে, মানে E2 থেকে E1 এ না আসে, তাহলে কি কোনোভাবে আমাদের কাজ হবে? ফোটন নির্গত না হলে তো আমাদের মানে অ্যাম্পলিফাইড ভার্সনটা পাবো না। তাহলে যদি আবার ওদিকে চলে যায় যেখান থেকে বের হচ্ছিল, তাহলে তো আমাদের সমস্যা হবে, ঠিক আছে। এই জন্য কাপলিং লসটা অবশ্যই অল্প থাকা ভালো।
তারপরে বলছে ট্রান্সপারেন্ট টু সিগন্যাল ফরম্যাট অ্যান্ড বিট রেট। হ্যালো হ্যালো ম্যাম তনয় কথা বলতেছিল কিছু বোঝা যাচ্ছিল না। লস পজিটিভ এটা মিন বললাম। হ্যালো শুনতে পাচ্ছি না। ম্যাম কাপলিং লস পজিটিভ ও আচ্ছা 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 আমি বুঝতে পারছি। মানে পজিটিভ লেখা। আচ্ছা আমি বুঝতে পারছি, পজিটিভ কেন লিখছে তাই বলছেন? এটার কথা মনে হয় ম্যাম বলছে। আচ্ছা, তো আমাদের এটা পজিটিভ কেন লিখছে, কারণ আমাদের অ্যান্টেনা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন রিটার্ন লসটা সবসময় নেগেটিভ হয়, কিন্তু এখানে এক্ষেত্রে পজিটিভ হবে। ঠিক আছে, এক এক ধরনের রিটার্ন লস এক এক রকম পজিটিভ বা নেগেটিভ হয়। ঠিক আছে, সেটা জানার দরকার নেই, মোটামুটি এটুকু জানলেই হবে যে লসটা আমাদের যত কম হবে আমাদের ডোপিংটা তত বেশি ভালো হবে, আর ডোপিংটা যত বেশি ভালো হবে আমাদের গেইনটা তত বেশি হবে। ঠিক আছে, এখন বলছে ট্রান্সপারেন্ট টু সিগন্যাল ফরম্যাট অ্যান্ড বিট রেট। আচ্ছা, সিগন্যাল ফরম্যাট অ্যান্ড বিট রেটের সাথে ট্রান্সপারেন্ট মানে এটার অন্যতম একটা ফিচার হচ্ছে এটা। ঠিক আছে, যে এটার মাধ্যমে আমাদের যে বিট রেট মানে পার সেকেন্ডে যে বিট গুলো যাবে, বা সিগন্যালের ফরম্যাট মানে সিগন্যাল কেমন আকারে যাবে বা কি ফরম্যাটে যাবে, গুচ্ছ গুচ্ছ আকারে নাকি অল্প অল্প বা কেমন আকারে, একটা ফরম্যাট আছে। ঠিক আছে, তো ওইটা আমাদের এই ক্ষেত্রে ডিএফ এর ক্ষেত্রে খুবই ট্রান্সপারেন্ট, মানে খুবই ভালো এটা। ঠিক আছে, আর এই ডিএফ এর আরো একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো ক্রস টক থাকবে না এখানে, মানে একটা লাইনের কথা অন্য লাইনে যেমন না যায় এটা আমরা ব্যবস্থা করি, সেরকমই ডিএফ এ যদি আমি ইউজ করি অ্যাম্পলিফাই শুধু হবে, কিন্তু কোনো আমাদের হচ্ছে ইনফরমেশন ক্রস ইনফরমেশন যাবে না, মানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে, অন্য কোনো জায়গায় যাবে না। ঠিক আছে, আর এই যে আরবিএমটা ইউজ করলাম কেন, এই যে ব্রড আউটপুট স্পেকট্রাম, মানে এইটা হচ্ছে আমাদের ডিএফ এর স্পেকট্রাম, মানে স্পেকট্রামটা অনেক বড়, 30 থেকে 1560 ন্যানোমিটার। এই কি বলবো ওয়েভলেংথে, ঠিক আছে, সবচেয়ে ভালো কাজ করে আমাদের অপটিক্যাল ফাইবার এই ওয়েভলেংথে, আর এই ওয়েভলেংথটা আনতে ইজিলি সাহায্য করে কে, এই যে আরবিএম নামক রেয়ার আর্থ ম্যাটেরিয়ালটা। ঠিক আছে, এজন্য আমি বলছিলাম যে আরবিএমটা খুব ইম্পর্টেন্ট। এটা ব্রড হচ্ছে স্পেকট্রাম থাকার সুবিধাটা কি, আমাদের এই স্পেকট্রামের মধ্যে এটা কিন্তু খুব ভালো কাজ করে, আর এই স্পেকট্রামটাই অপটিক্যাল ফাইবারের জন্য খুবই সুবিধাজনক। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে যে এখানে এই ডিএফএ টা কাজ করে স্পেসিফিক ওয়েভলেংথে, স্পেসিফিক ওয়েভলেংথটা সাধারণত 30 থেকে 60 এর মধ্যেই থাকে। ঠিক আছে, এটার বাইরে যায় না, এই একটা নির্দিষ্ট ওয়েভলেংথে একটা নির্দিষ্ট ডিএফএ কাজ করে। এই তারপরে এখন সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, এটাকে সংক্ষেপে SOA বলে। ঠিক আছে, নাম দেখে বোঝা যাচ্ছে, সেমিকন্ডাক্টরের এস, অপটিক্যালের ও, অ্যাম্পলিফায়ারের এ। ঠিক আছে, SOA। তো a semiconductor optical amplifier is an optical amplifier based on a semiconductor gain medium। ঠিক আছে, এখানে বলতেছে যে আমাদের গেইন মিডিয়ামটা কিতে তৈরি হবে, অবশ্যই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে। ঠিক আছে, যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে। তো এখন বলছে it is essentially like a laser diode where the end mirrors have been replaced with anti-reflection coatings. A tilted waveguide can be used to further reduce the end reflectivities। মানে এখানটাই যেটা করা হয়েছে, আমি একটু জাস্ট একটু আঁকি, আপনাদের দুই পাশে ধরেন দুইটা আমাদের মিরর আছে। ঠিক আছে, এই মিররটা কোথায় ইউজ হয়েছে, আমাদের লেজার ডায়োডে, যখন হচ্ছে আমরা লেজার ডায়োড পড়ছিলাম তখন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালে আমি বলছিলাম না যে স্টিমুলেটেড ইমিশন হয়, আর ওখানে যাতে করে আমাদের ইমিশনটা সঠিকভাবে হয়, বাইরে চলে না যায় বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হয়, সেজন্য কি করা হয়েছিল, দুইটা মিরর থাকে। ঠিক আছে, একটা কোন পাশে, ওই যে কাপলার দেখছিলেন না একটু আগে, কাপলার পড়াছিলাম অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের যে কাপলার, ওই কাপলারের আগে একটা, কাপলারের পরে একটা ধরেন। ঠিক আছে, তো এইটার পরিবর্তে এটার জায়গায় আমরা রিপ্লেস করব অ্যান্টি রিফ্লেকশন, যেখানে কোনো রিফ্লেকশন হবে না এমন কোটিং দিয়ে। ঠিক আছে, আর ওই ওয়েভগাইড মানে হচ্ছে এটাকে অপটিক্যাল ফাইবারই বলা হচ্ছে, কারণ অপটিক্যাল ফাইবার এক ধরনের ওয়েভগাইড। এটা ইউজ করা হচ্ছে কেন, এই মানে এই ওয়েভগাইডটা এর এই অ্যান্টি রিফ্লেকশন যে কোটিং সেখানে ইউজ করা হচ্ছে, যাতে করে আমাদের এই SOA ইউজ করে আমাদের কোনো রিফ্লেকশন না হয়, মানে আমাদের কোনো রিটার্ন লস না হয় সেজন্য। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কয়েকটা হচ্ছে ফিচার আছে, এটারও কয়েকটা মানে মোটামুটি ইম্পর্টেন্ট ফিচার আছে।
একটা হচ্ছে সিমিলার টু লেজার ডায়োডস বাট দ্য ইমিশন ইজ ট্রিগার্ড বাই ইনপুট অপটিক্যাল সিগন্যাল। বলছে যে আমাদের এটা লেজার ডায়োডের মতনই, কিন্তু ইমিশনটা কখন ট্রিগার হবে, আমরা যখন একটা ইনপুট অপটিক্যাল সিগন্যাল দিব তখন ওই সময় অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আর লেজার ডায়োডের ক্ষেত্রে কি ছিল, আমাদের নর্মালি একটা বের হচ্ছিল আর একটা ট্রিগার করার ফলে বের হচ্ছিল, ঠিক আছে। একদমই কাছাকাছি, খুবই কাছাকাছি, এটা বলা যেতে পারে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার আর লেজার ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল প্রায় সেম, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে কোনো ওয়েভলেংথ এটা কাজ করে, যে কোনো ওয়েভলেংথ, কিন্তু উপরেরটা কি বলছিলাম, ডিএফ এর ক্ষেত্রে একটা স্পেসিফিক ওয়েভলেংথে কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু ভালো না যে কোনো ওয়েভলেংথে কাজ করা, কারণ আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা যে কোনো ওয়েভলেংথে খুব ভালো কাজ করে না, নির্দিষ্ট ওয়েভলেংথে খুব ভালো কাজ করে, যেটা হচ্ছে আরবিএম এর জন্য 1530 থেকে 1560 এর মধ্যে করে, ঠিক আছে। তারপর এখানে বলছে হ্যাভ হাই ইন্টিগ্রেশন, কম্প্যাক্ট অ্যান্ড লো পাওয়ার কনজাম্পশন, মানে বলছে এখানে যে এদের মানে এই এসও ইউজ করে এটা খুবই কম্প্যাক্ট, মানে ছোট আকারে পাওয়া যায়। আর এদের ইন্টিগ্রেশনের ইয়েটা মানে কি বলবো, আইসিটা যেটা, সেটাও হচ্ছে হাই, মানে মানে হাই বলতে অনেক বড় চিপ না, এটা হচ্ছে অনেক ছোটর মধ্যে অনেক মানে হাই কনফিগারেশন, কম্প্যাক্ট মানে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকবে, কম্প্যাক্ট আকারে, এবং এটা ইউজ করলে আমরা পাওয়ার কনজাম্পশনটা বা পাওয়ার ইউজেসটা খুবই কম হবে, ঠিক আছে। আরেকটা বলছে যে গেইন ফ্লাকচুয়েশন উইথ সিগন্যাল বিট রেট, এটা গেইন ফ্লাকচুয়েশন বলতে বোঝাচ্ছে যে আমাদের গেইনটা কি হবে, গেইন বলতে বোঝাচ্ছে যে আমরা যেটুকু পাই, ঠিক আছে, মানে আমরা অ্যাম্পলিফাইড গেইন যেটা, সেটা বুঝাইছে যে গেইনের যে ফ্লাকচুয়েশনটা সেটা কার উপর নির্ভর করবে, সেটা সিগন্যাল বিট রেটের উপর নির্ভর করবে, সিগন্যাল বিট রেট অনুযায়ী গেইনটা ফ্লাকচুয়েট করবে, কখনো বেশি গেইন হবে বা বেশি অ্যাম্পলিফাইড হবে, কখনো কম অ্যাম্পলিফাইড হবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু ক্রস টক আছে আবার, ডিফারেন্ট ওয়েভলেংথে যেহেতু কাজ করে, যে কোনো ওয়েভলেংথে কাজ করে, সো এখানে কিন্তু ক্রস টক আছে, যেটা ওপরটাতে ছিল না, ঠিক আছে। আর এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফেব্রি প্যারট, আর হচ্ছে অথবা এটাকে বলা যেতে পারে ট্রাভেলিং ওয়েভ অ্যাম্প, ঠিক আছে। মানে এই দুইটা এর নাম, মানে দুই টাইপের আর কি, বাট এটা জানার দরকার নেই, আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে মানে যেটা ওপরে আছে, মানে ডিএফ এর যে ফিচার গুলো ওটার সাথে এটার যে কন্ট্রাস্ট গুলো বা পার্থক্য গুলো সেগুলো জাস্ট মনে রাখবেন। যদি মোর স্পেসিফিক্যালি বলি তাহলে এখান থেকে মনে রাখতে হবে এই পয়েন্টটা, তারপর আপনাদের মনে রাখতে হবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে মোটামুটি। আচ্ছা, এখন আর কি কিছু আছে নিচে দেখি, হ্যাঁ ক্রোমাটিক ডিসপারশন আছে। আচ্ছা, ডিসপারশন কি বলছিলাম, ডিসপারশন কার জন্য হয়, ডিসপারশন কার জন্য হয় কে বলবে, পড়াইছিলাম না অপটিক্যাল ফাইবারে, বলেন। হ্যালো, কেউ বলতে পারবে না, ভুলে গেছি না। আচ্ছা গিয়ে বলেন, ইকো বলেন, ইকো। ম্যাম মনে নাই ম্যাম। তাহলে কি পরীক্ষাতে ধরে নিব ভুলভাল লিখছেন নাকি ধরে নিব দেখে দেখে লিখছেন, কোনটা? ম্যাম যেটা ধরেন ম্যাম। আচ্ছা মামুন বলেন, মামুন হোসেন, মামুন হোসেন বলেন, আকিদা বলেন। সব ভুলে খাইছে, সব ভুলে খাইছে। না ম্যাম, ভুলে খাইনি ম্যাম। তাইলে বলেন। আচ্ছা আপনারা বলেন যে ম্যাডাম হচ্ছে অনলাইনে ক্লাস করলে শিখতে পারি কম, শিখতে পারি কম নাকি আপনারা পড়াশোনা করেন কম, কোনটা বলেন তো? দুইটাই কিন্তু, শিখতে পারেন কম কারণ পড়াশোনা করেন না, এটাই তো কারণ। আচ্ছা যাই হোক, ডিসপারশনটা কি বলছিলাম আমি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভেলোসিটি, আর একটা কার মধ্যে সম্পর্ক বলছি, ওয়েভলেংথ, তাই না? আমাদের যদি রিফ্র্যাক্টিভ, আমাদের আগে বলেন যে ভি ইজ ইকাল টু মানে সরি সি ইজ ইকাল টু এফ ল্যামডা, তাই তো? সি ইজ ইকাল টু বলেন এফ ল্যামডা না? জি ম্যাম। তার মানে আমাদের সি মানে হচ্ছে ভেলোসিটি আর ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেংথ, ঠিক আছে। সি বাড়লে ল্যামডাও বাড়বে, তাই তো? তো এখন কথাটা হচ্ছে, আর এফ আর ল্যামডা একে অন্যের সাথে ব্যস্তানুপাতিক, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে যদি আমাদের ওয়েভলেংথকে আমি ইয়ে করি তাহলে একে অন্যের ব্যস্তানুপাতিক, মানে
যে আমি আরো স্পেসিফিক্যালি বলতে পারি যার হচ্ছে যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার ভেলোসিটি সেই মিডিয়ামের ভেলোসিটিটা একটা সিগন্যালের কম হবে, ঠিক আছে? তো এই কারণে ডিসপারশন হয়। ডিসপারশন হয় মানে এক একটা সিগন্যাল ভেলোসিটি এক এক রকম হওয়ার কারণে বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম হওয়ার কারণে এক এক সময়ে তার ইন্ডিং এ পৌঁছায় বা রিসিভারে পৌঁছায়, ঠিক আছে? এক একটা সিগন্যাল স্টার্ট হচ্ছে ধরলাম সেম সময়ে, বাট যাই পৌঁছাচ্ছে রিসিভারে একদম এক একজন এক এক সময়। এর ফলে কি হবে, আমাদের যেটা আউটপুট পাওয়ার কথা ছিল সেটা স্প্রেড হয়ে যাবে। স্প্রেড হওয়ার পরে কি সৃষ্টি হবে, একটা পালস স্প্রেডিং। এখন মনে পড়ছে? বলেন তো, এখন মনে পড়ছে? জি ম্যাম। আচ্ছা, তো পালস স্প্রেডিং হয় হচ্ছে ডিসপারশনের জন্য, ঠিক আছে, যেটা আমাদের হওয়া উচিত না। তো এখন দেখেন এই ক্রোমাটিক ডিসপারশন বলতে কি, আমরা ডিসপারশন জানি, আমরা ক্রোমাটিক ডিসপারশন জানি না। ক্রোমাটিক মানে কি, মানে জাস্ট এই ওয়ার্ডটার মিনিং কি? এই ওয়ার্ডের মিনিং কি কে বলবে? ক্রোমাটিক একটা হিন্ট দিচ্ছি, আমাদের আগের যে আমরা টিভি ইউজ করতাম সেটা ক্রোমাটিক ছিল না, এখন যেটা ইউজ করি সেটা ক্রোমাটিক। এবার বলেন। রঙিন ম্যাম, কালার কালার, রাইট। মানে ক্রোমাটিক হচ্ছে ক্রোমা মানে কালার, ঠিক আছে? আগে তো আমরা মোনোক্রোমাটিক মানে হচ্ছে সাদা কালো ইয়ে দেখতাম, টিভি দেখতাম, আর এখন আমরা সবগুলো কালার কিন্তু দেখতে পাই, ঠিক আছে? মানে ক্রোমাটিক কালার দেখতে, মানে ক্রোমা মানেই তো কালার। তো ক্রোমাটিক ডিসপারশন বলতে বোঝাচ্ছে কালারের জন্য যে ডিসপারশন। তো কালারের সাথে আবার আমাদের কি ডিপেন্ড করে, ইজি অথবা আমরা কি বলতে পারি ল্যামডা। মানে এক একটা কালারের, মানে রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, ঠিক আছে, এক একটা কালারের ওয়েভলেংথ এক এক রকম। তাহলে বুঝতেই পারতেছেন ওয়েভলেংথ যদি হচ্ছে এক এক রকম হয় তাহলে ভেলোসিটিও এক এক রকম হবে, ঠিক আছে? তার মানে কি হবে, আমাদের একটা ডিসপারশন ক্রিয়েট করবে। এই যে ডিসপারশনটা ক্রিয়েট হচ্ছে কালারের জন্য বা বলা যেতে পারে ওয়েভলেংথের জন্য, এটাকেই বলা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন। বুঝতে পারছেন? হ্যালো ম্যাম, আবার একটু বলেন ম্যাম। আচ্ছা, আমি আগে বলি মানে আমরা ডিসপারশন সম্পর্কে জানি তাই তো? তো ক্রোমাটিক ডিসপারশন মানে হচ্ছে কালারের জন্য যে ডিসপারশনটা হচ্ছে, ঠিক আছে? কালার কালার এক একটার এক এক রকম হয় তাই তো? মানে সরি, কালার এক একটার বলছি, এক একটা কালারের জন্য ওয়েভলেংথ এক এক রকম হয় তাই তো, তাই না? আমরা জানি না এটা, এক একটা কালারের ওয়েভলেংথ এক এক রকম। তাহলে যদি ওয়েভলেংথ এক এক রকম হয়, ডিসপারশনটা আমাদের আমি জানি ওয়েভলেংথের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ওয়েভলেংথ অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট। যদি ওয়েভলেংথ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয় তাহলে ভেলোসিটিটাও আলাদা হবে। ভেলোসিটি আলাদা হইলে এক একটা সিগন্যাল এক এক সময়ে আউটপুটে পৌঁছাবে বা রিসিভারে পৌঁছাবে। এর ফলে আমরা যে সিগন্যালটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে স্প্রেড হয়ে যাবে সিগন্যালটা, ঠিক আছে? এটাই হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন। হ্যাঁ, কেউ কিছু বলবেন? কিশোর, কিশোর কিছু বলবেন? কিশোর? না ম্যাম, আমি বাইরে তো এমনি টাচ থেকে আনমিউট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আর আর কেউ কিছু বলবে? শিবলি, শিবলি বুঝতেছেন? তারপর আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, সেতু, কারো কোনো সমস্যা? আমি এখনো শেষ করিনি ক্রোমাটিক ডিসপারশনটা, বাট যেটুকু বুঝাইছি সেটুকু বুঝছেন কিনা বলেন। তারপরে মীর মিশু, পারভেজ, কেউ কথা বলতেছে না কিন্তু, কারো সমস্যা নাই তাইলে? আবু সুফিয়ান? না ম্যাম, বুঝা গেছে ম্যাম। তাহলে বলেন একটু বুঝাই আমাকে। ম্যাম, ক্রোমাটিক ডিসপারশন বলতে আমাদের ডিসপারশন বলতে ভেলোসিটি বুঝাইছে, এখানে ওয়েভলেন্থ। হুম, ম্যাম, ওয়েভলেন্থ তো আমাদের কালার টিভির মধ্যে তেমন বিভিন্ন ওয়েভলেন্থ থাকে, তো এজন্য বিভিন্ন রকমের ওয়েভলেন্থের জন্য ডিসপারশন ঘটে, ওটা ক্রোমাটিক ডিসপারশন বলা হয়। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন বলছে দ্য ইফেক্ট হোয়ার লাইট এট ডিফাইন্ড ওয়েভলেংথ স্প্রেড আউট ডিসপার্স মানে হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাওয়া ইন দ্য ম্যাটেরিয়াল। Chromatic dispersion determines both the data carrying capacity of a single mode optical fiber and the optimum distance between repeaters in a communication link. মানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটা জিনিস বলেন, সিঙ্গেল মোডের ক্ষেত্রে আমি কি বলছিলাম, কয় রকমের হচ্ছে ইয়ে যাবে,
সিগন্যাল যাবে বা কেমন করে সিগন্যাল যাবে? একটা ওয়েতেই যাবে, তাই না? এই ওয়েতে যাবে না, যেটা হচ্ছে ফাইবার অ্যাক্সিস, এই বরাবরই যেতে পারবে কারণ খুব সরু হয়। ফাইবার অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, আমি বলছিলাম যে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে রশ্মিটা যাওয়ার যে পথটা সেটা খুবই সরু হয়, ঠিক আছে? ওই জন্য জিগজ্যাগ উপায় যেতে পারে না, আমাদের অপটিক্যাল ফাইবারের যে অ্যাক্সিস আছে ওইটা বরাবর যায়, ঠিক আছে? সো সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমাদের ওই অ্যাক্সিস বরাবর যায়। তো আমাদের ক্রোমাটিক ডিসপারশনটা কি করে? দুইটা জিনিস বের করতে পারে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে কি করে, এক, ডাটা ক্যারিং ক্যাপাসিটি অফ আ সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, মানে একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার কতটুকু ডাটা ক্যারি করতে পারে, ঠিক আছে? এটা আর কি, এটা হচ্ছে দুই নম্বরটা বলছে কি, অপটিমাম ডিস্টেন্স বিটুইন রিপিটার্স ইন আ কমিউনিকেশন লিঙ্ক, মানে একটা লিঙ্ক ধরলাম এটা বা মিডিয়াম, ঠিক আছে? এটা ট্রান্সমিটার, এটা রিসিভার, ওকে, মাঝখানে রিপিটার বসাচ্ছি, ঠিক আছে? একটা রিপিটার, দুইটা রিপিটার, তিনটা রিপিটার, ঠিক আছে, চারটা রিপিটার, এরকম করে রিপিটার বসাচ্ছি, ঠিক আছে? তো এই রিপিটার গুলো পরপর যে রিপিটার বসাচ্ছি এগুলোর মধ্যে যে ডিস্টেন্স, অপটিমাম ডিস্টেন্স বা যেটুকু ডিস্টেন্স না রাখলেই নয়, সেই ডিস্টেন্সটাও ডিটারমাইন করে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ফিচার ক্রোমাটিক ডিসপারশনের। আর একটা কথা, যে আমরা রিপিটার আর রিজেনারেটিভ রিপিটারের মধ্যে পার্থক্য কি বলছি আমি আপনাদেরকে? পার্থক্য বলছিলাম না? হ্যালো, না ম্যাম, বলি নাই? না ম্যাম। আমার তো মনে আছে আমি বলছি। আচ্ছা যাই হোক, কি বলে, রিজেনারেটিভ রিপিটার আর রিপিটারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে রিপিটার যেটা পাবে সেটা রিপিট করবে, ঠিক আছে? রিপিট করবে মানে চেষ্টা করবে অরিজিনালটা ইয়ে করে রিপিট করার। বাট রিজেনারেটিভ রিপিটারটা কি করবে? শুধু রিপিট করবে না, যেটা পাবে শুধু রিপিট করবে না, সেটা হচ্ছে আমাদের পুনরায় আগের সিগন্যালটা পাবে প্লাস ওটাকে অ্যাম্পলিফাই করবে, ঠিক আছে? আর রিপিটারটা শুধু অরিজিনাল সিগন্যালটাকে ফিরিয়ে নিয়ে আসে, রিপিট করার চেষ্টা করবে। আর রিজেনারেটিভ রিপিটারটা ওই অরিজিনালটাকে তো নিয়ে আসবে প্লাস ওটাকে অ্যাম্পলিফাই করে রিপিট করবে, ঠিক আছে? তো ক্রোমাটিক ডিসপারশনের দুইটা মেইন কাজ আমি বললাম, যে ডাটা ক্যারিং ক্যাপাসিটি অফ আ সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, মানে কতটুকু ডাটা ক্যারি করতে পারবে একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার। আচ্ছা বলেন তো এটা কেন পারবে? কারণ ক্রোমাটিকের ক্ষেত্রে কিন্তু আমাদের কালারের জন্য, ওয়েভলেংথের জন্য আর কি মেইনলি ডিসপারশন হয়, বা যেটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার সেখানে কিন্তু একভাবেই লাইট যাইতে পারে, সো একটা কালারেরই লাইট যাইতে পারে। তাহলে এখানে কিন্তু আমাদের ক্যাপাসিটিটা হচ্ছে খুব বেশি, মাঝে মাঝে খুব বেশি থাকে, মাঝে মাঝে খুব কম থাকে, ঠিক আছে? কম থাকে কার জন্য? ডিসপারশনের জন্য। আর বেশি থাকে কার জন্য? বেশি থাকে যে যাতে করে আমরা একই কালারেরটা বারবার পাঠাচ্ছি, ঠিক আছে, অনেক দ্রুত স্পিডে, এই জন্য, ঠিক আছে? আর একটা বিষয় যে হচ্ছে রিপিটারের মধ্যে একটা নির্দিষ্ট বা ন্যূনতম দূরত্ব রাখতে হয়, নাহলে মানে ওইটুকু দূরত্ব না রাখলে কাজ করে না, ঠিক আছে? তো এটাও ডিটারমাইন করবে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে? এটা তারপরে এখন বলছে যে এই কজ কি ক্রোমাটিক ডিসপারশনের। Chromatic dispersion is a phenomenon that is an important factor in fiber optic communications. The dispersion occurs because different colors or light frequencies act slightly differently as they pass through a medium such as glass. মানে আমাদের ডিফারেন্ট কালার যদি বলি, অথবা বলা যেতে পারে লাইট ফ্রিকোয়েন্সিস, অথবা বলা যেতে পারে ওয়েভলেংথ। এই জিনিসটা মনে রাখেন, কালার আলাদা, ফ্রিকোয়েন্সিও আলাদা হবে, ওয়েভলেংথও আলাদা হবে। কেন আলাদা হবে? কখন আলাদা হবে? যখন তারা পাস করবে একটা মিডিয়ামের মধ্যে। মিডিয়ামের কিসের মধ্যে দিয়ে? মানে যে কোনো একটা মিডিয়াম, যে কোনো একটা মিডিয়াম বলতে বোঝাচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে সম্পর্ক পাইলেন যে কেন ক্রোমাটিক ডিসপারশন হয়। জি ম্যাম। আরো আমি কি স্পেসিফিক্যালি লিখে দিব এখানে? ম্যাম দেন। ওকে, একটা হচ্ছে কালার, অথবা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অথবা হচ্ছে ওয়েভলেংথ, ঠিক আছে? এটা ডিফারেন্টলি কাজ করে কেন? এক মিনিট, act differently because
refractive index of different medium। ঠিক আছে, এটুকু দেখতে পাচ্ছেন, এটুকু জাস্ট মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের কালার অথবা ফ্রিকোয়েন্সি তো ওয়েভলেংথ হচ্ছে এক ডিফারেন্টলি, কারণ কি, কারণ এক একটা মিডিয়ামের আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়। ঠিক আছে, এখন আমাদের কেমন করে ক্রোমাটিক ডিসপারশনটাকে ক্যালকুলেট করতে পারি, আমরা কি ক্যালকুলেট করতে পারি কিনা সেটা দেখাবো। ঠিক আছে, একটা ছবি দেখেন আগে, দেখতে পাচ্ছেন এই ছবিটা? জি ম্যাম। আচ্ছা, ছবিতে দেখেন যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ওপরের দিকে যেটা দেওয়া আছে, মানে ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপারশন দেওয়া আছে, যেটার একক হচ্ছে, এটা কি, পিকোসেকেন্ড পার ন্যানোমিটার কিলোমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসপারশন ওপরের দিকে, দেখেন এটা 0 থেকে স্টার্ট হয়েছে, ওপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়েভলেংথের সাপেক্ষে ডিসপারশন করছি আমরা। ঠিক আছে, তো এক একটা ওয়েভলেংথে এক এক রকমের ডিসপারশন হয়। আমরা জানি যে, এটা কি আপনাদেরকে বলছিলাম যে ডিসপারশন 3 রকমের হয়, এটা মনে হয় বলি নাই, তাই না? এটা কি বলছিলাম? হ্যালো, বলছিলাম কি? ম্যাম মনে নাই। হয় না। আচ্ছা ঠিক আছে, তো এক রকমের ডিসপারশন হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশন, আমি বলছিলাম, মেবি ভুলে গেছেন। তো ম্যাটেরিয়াল ডিসপারশনটা হয় আমাদের ম্যাটেরিয়ালের জন্য, যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করতেছি সেটার উপরে ভিত্তি করে বলছিলেন। আমাদের ডিসপারশন হয়। হ্যাঁ, এটা বলছিলাম। তারপরে ওয়েভ গাইড ডিসপারশনটা কেন হয়, কারণ হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারটা আমরা জানি ওয়েভ গাইড হিসেবে কাজ করে। ওয়েভ গাইড মানে কি, মানে আমাদের হচ্ছে মানে গাইড করে নিয়ে যায় ওয়েভকে। ঠিক আছে, তো এই গাইডেন্সের জন্য আমাদের ডিসপারশন হয়। আরেকটা যে ডিসপারশন সেটা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন, যেটা কালারের জন্য। ঠিক আছে, তো এখন দেখেন যেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিসপারশন, সেটা হচ্ছে এই যে এই রেখাটা, এটা হচ্ছে একটা মানে 3টে ডিসপারশনের মিলিত কনসেপ্ট। ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিসপারশন এটা, আর এটা হচ্ছে ওয়েভ গাইড ডিসপারশন। দেখতে পাচ্ছেন? এখন যদি এই দুইটাকে মিলান, তাইলে এই দুইটা যদি যোগ করি, ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভ গাইড ডিসপারশন, তাহলে কিন্তু আমরা ক্রোমাটিক ডিসপারশন পাবো। ঠিক আছে, এইটা জিনিসটাই এখন আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলছে দেয়ার আর 3 মেথডস টু ডিটারমাইন ক্রোমাটিক ডিসপারশন। 3টা মেথডের মাধ্যমে আমরা কি বলে, এটা কিন্তু দিস ইজ এ ক্যালকুলেশন প্রসেস অফ ক্রোমাটিক ডিসপারশন, মানে ক্রোমাটিক ডিসপারশনটা কতটুকু হচ্ছে এটা কেমন করে ক্যালকুলেট করব, বা এটার প্রসেস কয় রকমের আছে। ঠিক আছে, তো এটা 3 রকমের মেথড আছে, একটা হচ্ছে পালস, ঠিক আছে, একটা হচ্ছে ফেজ শিফট, আর একটা হচ্ছে ওটিডিআর। এটার মানে হচ্ছে অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমেট্রি। ঠিক আছে, তো এখানে দেখেন দ্য পালস মেথড, যেটা দ্য পালস মেথড মেজার্স ডিফারেন্সিয়াল ডিলে বিটুইন অপটিক্যাল পালসেস অফ ভ্যারিয়াস ওয়েভলেংথস using a multiple wavelength transmitter at one end of the fiber and a receiver at the other end। মানে পালস যে মেথডটা সেটা কি করছে, সেটা মেজার করে আমাদের ডিফারেন্সিয়াল ডিলে। ডিফারেন্সিয়াল ডিলে মানে কি, 1 মিনিট, বিটুইন অপটিক্যাল পালস অফ ভ্যারিয়াস ওয়েভলেংথস, মানে ধরলাম দুইটা ওয়েভলেংথ এর হচ্ছে দুইটা অপটিক্যাল পালস আছে, এটা একটা পালস, ঠিক আছে, এটা একটা অপটিক্যাল পালস একটা ওয়েভলেংথের, এটা আর একটা ওয়েভলেংথের অপটিক্যাল পালস। ঠিক আছে, তো এখন দেখেন এই পালস মেথডটা কি করবে, এইটা এই যে 1 নম্বর পালস আর 2 নম্বর পালস, যেটার ওয়েভলেংথ কিন্তু আলাদা। ঠিক আছে, দেখবে যে এটা কোন সময় পৌঁছায়, এটা হচ্ছে ধরলাম আউট মানে রিসিভার, এটা যে সময় পৌঁছাচ্ছে দেখা যাচ্ছে এটা তার আরো কিছুক্ষণ পরে পৌঁছাচ্ছে, তো এটার সাথে এটা ডিলেটা দেখবে, ডিলেটা দেখলেই বুঝতে পারবে যে ক্রোমাটিক ডিসপারশনটা কতটুকু হচ্ছে, কারণ ওয়েভলেংথ আলাদা হওয়ার মানেই কালার আলাদা। ঠিক আছে, এখন এটা কি বুঝতে পারছেন যেটুকু বললাম, এটা বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম। এখানে হচ্ছে ট্রান্সমিটার আছে, এখানে হচ্ছে রিসিভার আছে। ঠিক আছে, দুইটা এন্ড, ট্রান্সমিটার এন্ড আর হচ্ছে রিসিভার এন্ড। ওকে, তো একটা পালস যাচ্ছে, ধরলাম এটার ওয়েভলেংথ হচ্ছে কত ধরবো, ধরলাম সামথিং 5, ঠিক আছে, বা 15 ধরলাম। ঠিক আছে, 15 ন্যানোমিটার ধরলাম, আর পরেরটা ধরলাম 20 ধরলাম। ঠিক আছে, 20 ন্যানোমিটার। তো এই দুইটার ওয়েভলেংথ কিন্তু আলাদা, এর ফলে কি হচ্ছে, এই দুইটা কিন্তু এক একজন এক এক সময়ে আমাদের রিসিভার ইন্ডে পৌঁছাচ্ছে। তো
তো এর দুজনের মধ্যে নিশ্চয়ই একটা ডিলে হচ্ছে যে পৌঁছাতে, ঠিক আছে? ওই ডিলেটা দিয়ে আমরা বুঝবো যে আমাদের ক্রোমাটিক ডিসপারশনটা কতটুকু হচ্ছে। এই পদ্ধতির নামই হচ্ছে পালস মেথড, ঠিক আছে? এই তারপরে দেখেন আরেকটু নিচে আছে, এখানে দেখেন এখানে লেখা আছে ফিগার 1 সম্পর্কে যে ক্রোমাটিক ডিসপারশন ইজ দ্য কম্বাইন্ড রেজাল্ট অফ ম্যাটেরিয়াল ডিসপারশন অ্যান্ড ওয়েভগাইড ডিসপারশন হুইচ টেন্ড টু হ্যাভ অপোজিট ইফেক্টস। আচ্ছা, এটার মিনিং হচ্ছে আমি যেটা বললাম উপরে যে ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভগাইড ডিসপারশনটাকে যদি অ্যাড করি, যে কোনো একটা পয়েন্ট ধরেন, আমি আপনাদেরকে 2-3টা পয়েন্ট দেখাচ্ছি। এটা একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? এটা একটা পয়েন্ট ধরলাম। এখন দেখেন এই পয়েন্টে ম্যাটেরিয়াল ডিসপারশনটা কত হবে? মোটামুটি এখানে এই পর্যন্ত, ঠিক আছে? আর হচ্ছে এই কি বলে ওয়েভগাইড ডিসপারশনটা এখানে কতটুকু হবে? মোটামুটি এইখানে, দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন এই 20 এখানে আছে মোটামুটি 25-এর মতন, এখানে আছে মোটামুটি 15-এর মতন। তাহলে যদি 25 আর 15-কে আমি হচ্ছে ইয়ে করি, যোগ করি -15 আর +25, তাহলে কিন্তু 10-এর মতন হয়, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ক্রোমাটিক ডিসপারশনটা 10-এর মতনই, এই পয়েন্টটা। মানে এই পয়েন্টগুলো আমি কেমন করে পাচ্ছি? ক্রোমাটিক ডিসপারশনের ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভগাইড ডিসপারশনটা আগে আমরা পাচ্ছি, তারপর ওই দুটাকে যোগ করলেই আমরা ক্রোমাটিক ডিসপারশন পাচ্ছি। বুঝতে পারছেন কেমন করে পয়েন্টটা পাইলাম আমি? না ম্যাম, বুঝিনি। ওকে, একবার দেখাচ্ছি। আমি একটু রাবার দিয়ে মিশাই একবার দেখাচ্ছি, দাঁড়ান। কেউ কোনো কথা বলছে না, শুধু আকিদাই কথা বলছে। তার মানে কি কেউ কোনো ক্লাস বুঝতেছেই না? মাসুদ, মাসুদ আছেন? অপু, এরা কেউ নাই? পারভেজ? ম্যাম শীতে কেউ বের হইতে পারতেছে না তো, এই অবস্থা। বুঝি না, শীতে কেউ বেরোতে পারছে না মানে? কথা বের হচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। ম্যাম 80 বছর বয়স হয়ে গেছে তো সবার। তাই তো দেখছি। আপনারা এখন ইয়াং ছেলে পেলে, আপনাদের হচ্ছে কথা বের হবে না শীতে? এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি যেটা এখন দেখাবো সেটা হচ্ছে ক্রোমাটিক আমি প্রমাণ করব ক্রোমাটিক ডিসপারশনটা আমি ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভগাইড ডিসপারশনকে যোগ করলে পাই, ঠিক আছে? তাহলে আমি এই পয়েন্টটা নিয়ে দেখাচ্ছি। তাহলে এই পয়েন্টটা, এই থেকে আমি আবার দাগ টানবো, এখান থেকে আমি দেখেন মোটামুটি এখানে এটা আসছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশনের জন্য। তাহলে এখানে মোটামুটি কত? মোটামুটি 30 ভ্যালু, ঠিক আছে? এই পয়েন্টে দেখেন ওয়েভগাইড ডিসপারশনের ভ্যালু কত? মোটামুটি এটা আসবে, ঠিক আছে? মানে ধরলাম মাইনাস কত হবে এখানে? -5 হবে, ঠিক আছে? 0 আর 10-এর মাঝখানে যেহেতু, তাহলে -5। তাহলে আমাদের -5 আর 30 যোগ করলে কত হয়? +25-এর মতন হয় কিন্তু। বা ধরলাম এটা আসলে 30-এরও একটু মানে বেশি হতে পারে বা কম হতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন ক্রোমাটিক ডিসপারশনটা কিন্তু এই যে এইখানটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন? দুইটা যে যোগ করি, যদি এখানে 30 ধরি, এখানে 30 ধরলে একরকম হবে, 25 ধরলে একরকম হবে। যদি 30 ধরি আর এখানে যদি আমি কত ধরবো, এখানে আরেকটা শুধু নিচে হবে, 10-এর কাছাকাছি হবে, মানে 20-এর কাছাকাছি হবে এটা ক্রোমাটিক ডিসপারশনটা, মানে চোখের আন্দাজে আর কি। বুঝতে পারছেন? এটা যদি 30 হয়, এটা যদি 10-এর কাছাকাছি হয়, তা দুইটা মিলে কত হয়? +30 -10 বা -7, তাহলে 20-এর কাছাকাছি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন, এভাবে পাচ্ছি। বোঝা গেছে? জি ম্যাম, এখানে দাগটা একটু ফুটে গেছে, না হয় 10-এই পড়তো ম্যাম। হ্যাঁ, দাগটা একটু উপরে উঠে গেছে, দাঁড়ান দাগটা একটু ঠিক করি। এই দাগটা, তাই না? এটা মিশছেও না, দাঁড়ান। এই যে আসলে এই দাগটা আর একটু নিচে হবে এরকম, ঠিক আছে? 10-এর উপরে পড়তো না, 10-এর হয়তো একটু উপরে, ঠিক আছে? মানে 7-8 ধরেন। আর এখানে ধরেন এই জিনিসটাও কিন্তু একটু বাঁকা হয়েছে, ঠিক আছে? 30 যদি হয় আর এখানে যদি -7-8ও হয়, তাহলে কত হয়? এখানে হয় হচ্ছে ধরেন 21 বা 20-এর মতন। তো এই জিনিসটা, এই পয়েন্টটা এখানে ধরতে পারি আমরা এইভাবে। মানে জাস্ট চোখের আন্দাজ, আপনারা জাস্ট ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভগাইড ডিসপারশনটাকে যোগ করে করে আপনারা ক্রোমাটিক ডিসপারশন পাবেন। বোঝা গেছে? ওপরের রেখাটা আর নিচের রেখাটা যোগ করে করে ক্রোমাটিক ডিসপারশন পাওয়া যাবে। যদি না বুঝেন আরেকবার বলেন, আরেকবার বুঝিয়ে দিব। না ম্যাম, এবার বুঝতে পারছি। সবাই বলেন। আচ্ছা আমি জিজ্ঞাসা করি তো, ধরি তো। আব্দুল্লাহ আল মামুন,
বুঝতে পারছেন? আব্দুল্লাহ আল মামুন, কথা না বললে এখনই আমি নাম্বার কাটবো মিড পরীক্ষার জন্য, এক এক করে কাটতেছি। যে যে কথা বলবে না, যাকে যাকে আমি জিজ্ঞাসা করবো। 1 নম্বর আব্দুল্লাহ আল মামুন। ম্যাম আমি বুঝতে পারিনি। বাহ, দাঁড়ান একটু ইকো, আমি বুঝাচ্ছি 1 মিনিট। আব্দুল্লাহ আল মামুন কথা বলবেন কিনা দেখি। ম্যাডাম স্পিকারের সমস্যা, কে লিখছে এটা? এটা আল মামুন। আচ্ছা, ম্যাম তারপরে আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা আব্দুল আল মামুন, ঠিক আছে। আব্দুর রহিম, বুঝতে পারছেন? কথা বললে সাউন্ড আসে। আচ্ছা, আব্দুর রহিম শুনতে পাচ্ছেন? তারপর সেতু, সেতু বুঝতে পারতেছেন? আরবিয়া আক্তার সেতু, জি ম্যাম। কি বুঝলেন বলেন দেখি। ম্যাম একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে? মানে নেটের প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না এরকম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাই দিচ্ছি ইকো, আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আপনি বলেন একটা পয়েন্ট, যে পয়েন্টে আপনি বুঝতে পারছেন না, তাহলে সেটা একটু বুঝাই দিব, সেই পয়েন্টটা। ইকো তাড়াতাড়ি বলেন। ম্যাম আপনি ফার্স্টে আমাদের হচ্ছে ম্যাডাম মানে দুটা এরিয়া ধরছিলেন, সেটার ওই পর্যন্ত আমরা বুঝছি, তারপর থেকে বুঝিনি ম্যাম। এবার 20 আর হচ্ছে -5 পর্যন্ত এটুকু বুঝছি। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি একটা রেখা টানছি এখান থেকে, ওপর থেকে, ঠিক আছে, এই ওপর থেকে, ঠিক আছে। কারণ এটা মোটামুটি এটা সোজা দেখা যাচ্ছে। তো এই রেখাটা 3টা পয়েন্টকে ছেদ করছে, তাই না? 3টা রেখাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশনকে, ওখান থেকে আমি এদিকে ভ্যালুটা নিব, তো যেন আমি এদিকে একটা দাগ টানলাম, লম্ব টানলাম, ঠিক আছে। তারপরে এ দাগ দেখেন, ওয়েভ গাইড ডিসপারশনের যে লাইনটা, সেটাকেও ছেদ করছে একটা পয়েন্টে, ওখান থেকেও আমি একটা সোজা রেখা নিব, ঠিক আছে, ধরলাম এটা মোটামুটি সোজা রেখা। তারপরে দেখেন এটা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশনকেও ছেদ করছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন ধরে নাই, ঠিক আছে, ক্রোমাটিক ডিসপারশন নাই। ক্রোমাটিক ডিসপারশনটা বের করবো কেমন করে? এই ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভ গাইড ডিসপারশন থেকে। তো এখন দেখেন ম্যাটেরিয়াল ডিসপারশনে মোটামুটি 40-এর মতন ভ্যালু, আর ওয়েভ গাইড ডিসপারশনে মোটামুটি -10-এর মতন ভ্যালু। তাহলে আমাদের কত হওয়ার কথা? 40 থেকে -10 বাদ দিলে মোটামুটি 30-এর মতন কাছাকাছি, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখানে বা তার একটু নিচে বা এরকম জায়গাতে তৈরি হবে হচ্ছে আমাদের কি, আমাদের ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে। বুঝে গেল? এইভাবে আমরা ক্রোমাটিক ডিসপারশন পাচ্ছি। এই এখন বলেন, বুঝছেন? ম্যাটেরিয়ালস ডিসপারশন আর ওয়েভলেন্থ ডিসপারশন যোগ করার পরে আমরা পাইতেছি ম্যাম ক্রোমাটিক ডিসপারশন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি কথাই লিখে দিচ্ছি এখানে। ম্যাম এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশন আর ওয়েভ ডিসপারশন যেটা আছে ম্যাম, এটা হচ্ছে কি ম্যাম আমাদের কি ইচ্ছা মতো ধরতে পারবো না, এটা ফিক্সড করা আছে যেরকম কোনটা ম্যাটেরিয়াল আর ওয়েভ গাইডটা? ওটা ফিক্সড, মানে বলতে এখন ধরেন আপনারা ভ্যালু ধরেন ভুলে গেলেন, ভ্যালু ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু ম্যাটেরিয়াল ডিসপারশনের ন্যাচারই যত ওয়েভলেংথ বাড়বে তত ভ্যালু বাড়বে, আর ওয়েভ গাইড ডিসপারশনের ন্যাচারই যত ওয়েভলেংথ বাড়বে তত হচ্ছে ভ্যালুটা কমবে আস্তে আস্তে। আপনারা যদি দেখে থাকেন, দাঁড়ান আমি আরো একটা জিনিস বুঝাই দিই, ইকোর যেটা সমস্যা সেটা একটু বলে দিই আরেকবার। একটু খেয়াল করেন যে জিনিসটা, ভ্যালুগুলো মেন না, এই ভ্যালুগুলো বা এই ভ্যালুগুলো মেন না। আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশনটা ওয়েভলেংথ বাড়ার সাথে সাথে ভ্যালু বাড়বে, ঠিক আছে। যদি পরীক্ষার হলে এগুলো ভ্যালু নাও লিখতে পারেন, এগুলো নাও লিখতে পারেন, তাও এরকম টাইপেরই একটা কার্ভ হবে, কারণ আমাদের যত বেশি ওয়েভলেংথ বাড়বে তত বেশি এই ভ্যালুটা বাড়বে উপরের দিকে, ম্যাটেরিয়ালস ডিসপারশনটা বাড়বে ম্যাম। ডিসপারশনটা বাড়বে। আর যখন হচ্ছে ওয়েভ গাইড ডিসপারশনটা হবে, তখন যত ওয়েভলেংথ বাড়বে তত এর ডিসপারশনটা কমতে থাকবে, ঠিক আছে। এই বুঝতে পারছেন? আবার একটু ক্লিয়ার করতে যদি ম্যাটেরিয়াল ডিসপারশন হলে ওয়েভলেন্থটা বাড়বে, আর হচ্ছে ওয়েভ গাইড ডিসপারশন হলে ওয়েভলেন্থটা কমবে ম্যাম। আমি বলছি ওয়েভলেংথ যত বাড়বে, দেখেন এখানে ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপারশন আছে আর এক্স অ্যাক্সিসের দিকে ওয়েভলেংথ আছে। আমি বলছি ওয়েভলেংথ যত বেশি বাড়বে, মানে যত বেশি ডানের দিকে যাবে, তত কি হবে? ম্যাটেরিয়াল ডিসপারশনের এই ডিসপারশনের ভ্যালুটা বাড়বে, মানে রেখাটা ওপরের দিকে যাবে, ঠিক আছে, সোজা কথায়। আর ওয়েভ গাইড ডিসপারশনের ক্ষেত্রে যত ওয়েভলেংথ বাড়বে, মানে যত ডানের দিকে যাবে, তত কি হবে? ওপর থেকে নিচের দিকে যাবে, মানে ভ্যালুটা, ডিসপারশনের ভ্যালুটা কমবে।
জি ম্যাম, এবার বুঝতে পারছি। জি ওকে, ম্যাম। এটা লিখে নিতে পারেন মনে রাখার জন্য, ওয়েভ গাইড ডিসপারশন। ঠিক আছে, এই তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই কি বলবো কার্ভ সম্পর্কে বলা। ঠিক আছে, এখন আরেকটু পড়ায় দিয়ে শেষ করে দিব। এটা আরেকটা আছে মনে হয়। এখানে হচ্ছে লাস্ট টপিক হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ক্রোমাটিক এন্ড মোডাল ডিসপারশন। আগেই বলে দিই, ক্রোমাটিক ডিসপারশনটা হয় হচ্ছে কালারের জন্য, আর মোডাল ডিসপারশনটা হয় মোডের জন্য। বিভিন্ন মোড, তার মানে হচ্ছে কি সিঙ্গেল মোড তো হতে পারে না, মাল্টি মোড ফাইবারে হবে। ঠিক আছে, মাল্টি মোডে এক একটা রশ্মি এক একটা উপায়ে আমাদের হচ্ছে ফাইবারের মধ্য দিয়ে যায়। ঠিক আছে, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে। সো বিভিন্ন মোডে যাওয়ার জন্য আমাদের ডিসপারশন ক্রিয়েট হয়। তো আমরা এখন সেটার মধ্যে পার্থক্য পড়ব। মোডাল ডিসপারশন বলছে মে বি কনসিডারেবলি রিডিউসড বাট নেভার কমপ্লিটলি এলিমিনেটেড বাই দ্য ইউজ অফ আ কোর হ্যাভিং আ গ্রেডেড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল। এক নম্বর পয়েন্ট এটা, মানে এক নম্বর পয়েন্ট হচ্ছে মোডাল ডিসপারশনটাকে কমানো যাবে কিন্তু কখনো একদম কমপ্লিটলি এলিমিনেট করা যাবে না মোডাল ডিসপারশনটা। কেন বলেন তো? কারণ ওর মধ্যে বিভিন্ন ধরনের মোড থাকে। ঠিক আছে, মানে এক একটা রশ্মি এক এক ভাবে যায়, কেউ জিগজ্যাগ উপায়ে যায়, কেউ সোজাসুজি যায়, কেউ জিগজ্যাগ উপায়ে বেশি, ধরেন কেউ এমন ভাবে গেল জিগজ্যাগ, কেউ আবার এমন ভাবে জিগজ্যাগে গেল। ঠিক আছে, তারপরে কেউ ধরেন আবার এমন ভাবে গেল। ঠিক আছে, কেউ আবার দেখা যাচ্ছে এমন ভাবে গেল। ঠিক আছে, মানে এক একটা মোডের জন্য এক এক ভাবে রশ্মি যাবে, এক এক সময় পৌঁছাবে। এটার জন্য যে ডিসপারশনটা হবে সেটা হচ্ছে মোডাল ডিসপারশন। তো এই মোডাল ডিসপারশনটা রিডিউস করা যাবে কিন্তু কখনোই সম্পূর্ণ মানে মুক্তি পাওয়া যাবে না এটা থেকে। এটা কেমন করে হচ্ছে অল্প একটু হলেও কমানো যাবে? আমরা যদি কোড যেটা ইউজ করব সেটা যদি আমাদের যে কোডটা ইউজ করব সে কোডটা যদি গ্রেডেড ইন্ডেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের হয়, মানে আমাদের কোডটার আমি যেটা বলছিলাম গ্রিন ফাইবারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বলছিলাম এসআই ফাইবারটা সিঙ্গেল মোডও হয় মাল্টি মোডও হয়, তাই তো? কিন্তু গ্রিনটা শুধুমাত্র মাল্টি মোড হয়, তাই না? তো আমাদের যদি এমন কোড ইউজ করি যেটা হচ্ছে কি গ্রেডেড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে আমাদের হচ্ছে এরকম, দেখেন আমরা যেটা করছিলাম যে এরকম, তারপরে এইরকম হয়ে এইরকম হচ্ছিল, তাই না? মনে পড়ছে গ্রেডেড ইন্ডেক্স কি বলে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের হচ্ছে রিফ্র্যাক্টিভ প্রোফাইলটা এরকম ছিল না? এটা কিসের ছিল? কোড থেকে ডিসটেন্স বাড়ার সাথে সাথে আমাদের ওটা বাঁক ছিল, তাই না? এরকম করে বাঁকানো ছিল। আর যেটা হচ্ছে এসআই এর ক্ষেত্রে সেটা হচ্ছে স্টেপ ওয়াইজ ছিল, কোনো বাঁক ছিল না। এটা গেল একটা। তারপরে মোডাল ডিসপারশন শুড নট বি কনফিউজড উইথ ক্রোমাটিক ডিসপারশন। বলছে যে ডিফারেন্ট মোডে যে যাচ্ছে এটা কখনোই কিন্তু ক্রোমাটিক ডিসপারশন না। ঠিক আছে, দুইটা আলাদা। কেন আলাদা দেখেন, বলছে আর ডিস্টরশন দ্যাট রেজাল্টস ডিউ টু দ্য ডিফারেন্সেস ইন প্রপাগেশন ভেলোসিটি অফ ডিফারেন্ট ওয়েভলেংথস অফ লাইট। মানে বলছে যে ক্রোমাটিক ডিসপারশনে যেটা হয় যে ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য আমাদের এক রকমের কি হয়, আমাদের ডিসপারশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন কালারের জন্য মেইনলি। আর মোডাল ডিসপারশনটা কি হচ্ছে, এক একটা মোডের জন্য হচ্ছে। ঠিক আছে, সেখানে মেইনলি মোডগুলো ডিফারেন্ট থাকার জন্য, পথগুলো আলাদা হওয়ার জন্য আমাদের ডিসপারশন ক্রিয়েট হচ্ছে। এই ওকে, আর তেমন কিছু এখানে নাই। সো আজকের পড়াও এখানে শেষ করছি। ঠিক আছে,